বিবাহ মানে কি? আভিধানিক অর্থে বিশেষভাবে বহন করা। এই বিশেষভাবে ব্যাপারটাকে বাদ দিলে কি হয়? বহনের ভার কি লঘু হয়, নাকি দিনের শেষে আদালতের গুঁতো খেয়ে সামগ্রিক ভার দ্বিগুণ হয়? আচ্ছা, বহন করার বিষয়টাকে বাদ দিলে কি তাকে সাময়িক সহবাস আখ্যা দেওয়া যেতে পারে? আর দুপক্ষই যদি স্বেচ্ছায় একে অপরকে বহন করার বন্দিদশা থেকে মুক্তি দিয়ে শুধুই সহবাস করার সিদ্ধান্ত নেয়, বিবাহের এর অস্তিত্বটা কি বজায় থাকে? বহনটা কি শুধু মাসের শেষে এটিএম থেকে তুলে আনা কড়কড়ে 500 টাকার নোটের গোছাতেই সীমাবদ্ধ থাকে, নাকি যখন এটিএম থেকে নোট আর বেরোয় না তখন মুদির দোকানে খাতা লিখিয়ে দিন চালানোতে গিয়ে পৌঁছয়? ভাবছেন তো এসব কি বিড়ম্বনা? দাঁড়ান, এখনো শেষ হয়নি। আচ্ছা, এই দুপক্ষের সম্পর্কটা ঠিক কখন বন্ধু থেকে শত্রু, আবার শত্রু থেকে বন্ধু হয়ে যায়? যখন একে অপরের সম্বন্ধে কম জানে, না যখন প্রয়োজনের থেকে বেশি জেনে ফেলে? কে বেশি ভার বহন করে? যে তার মৃত্যু পথযাত্রী চাদরে মোড়া আধমোড়া বউটাকে কাঁধে তুলে নিয়ে গ্রামে অ্যাম্বুলেন্সের অভাবে 20 মাইল দূরে হাসপাতালে হেঁটে নিয়ে যায়, নাকি বনফুলের ছোট গল্প পরিবর্তনে বর্ণিত স্ত্রী সরমার মতো যে তার যক্ষারোগী স্বামী হরিমোহনের আধ খাওয়া দুধের পাত্রে দুধ পান করে স্বামীর সঙ্গে সহমরণে যাওয়ার ইচ্ছে পোষণ করে? আজ আপনাদের এই হোম টাস্ক দিলাম। উত্তরের হিন্টস পেতে শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন, গল্পাকারে একান্ত এক মজার শ্রুতি নাটক চিরশত্রু। শেষ অবধি শুনে জানাবেন কেমন লাগে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট ও বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন শোনা যাক আজকের গল্প, চিরশত্রু। কথা শুনে মনে হলো ব্লাড সুগারের কাঁটা যদিও বিপদ সংকেত স্পর্শ করেনি, কোনো কালের মতো আজও খুব বেশি সন্দেশ রসগোল্লা খাওয়া পছন্দ করেন না মনোজ মিত্তির। তবে তার দুর্বলতা নাকি একটাই, সকালে জল খাবারের শেষ পাতে মুচমুচে ভাজা রসালো খান দুয়েক চশমা জিলিপির করমর্দন। তবে রোজ নয়, সপ্তাহে দিন দুয়েক হলেই যথেষ্ট। রাতে নাকি তার আবার পছন্দ 1 গ্লাস রেড ওয়াইন বা 2 টুকরো ডার্ক চকলেট। তবে ওই 3:20 মধ্যভাগে এলে যা হয় আর কি। রাতে কম করে বার দুয়েক ছোট বাইরে তো যেতেই হয়, আর সেটা যদি যেতে হয় খাটের বহির্ভাগে শয্যায় নিদ্রামগ্না কিন্তু অতি প্রখরা এবং সতর্কিনী গত 40 বছরের স্থূলাঙ্গী আয়েশি এক শয্যা সঙ্গিনী মায়াকে ডিঙিয়ে। তবে তার ফলাফল যে কি হতে পারে তা নিশ্চয়ই আর খোলসা করে বলে দিতে হবে না। অর্থাৎ নাসিকা গর্জন সহযোগে শয্যা সঙ্গিনীর অযাচিত সুখনিদ্রা ভঙ্গের ফলস্বরূপ মধ্যরাত্রে ঘন ঘন মূত্রযাত্রাগামী শয্যা সঙ্গীরও যে সেই রাতের মতো সুখনিদ্রার অবসান ঘটে তা তো বলাই বাহুল্য। তারপর মধ্যরাতের প্রহর কাটে অন্ধকারে চোখ বুজে চুপ করে শুয়ে থেকে অথবা অসম্পূর্ণ ঘুমকে সম্পূর্ণ করে ফেলার উদ্দেশ্যে নিদ্রা দেবীর একান্ত আরাধনায়। অধিকাংশ ক্ষেত্রেই অবশ্য তেনার দেখা ঠিক সেইভাবে মেলে না, তাই নীরবে এপাশোপাশ করা ছাড়া বিশেষ কিছু একটা করার থাকে না এই বরিষ্ঠ মিত্তির দম্পতির। এরপর শুরু হয় তাদের মনের গভীরে সারাদিন ধরে চলতে থাকা নানা অনুভূতির নানা ব্যঞ্জনায় সাজানো বাক্যের মৌখিক বহিঃপ্রকাশ। কখনো বা সেই বাক্যালাপ শেষ হয় ভোরের পাখির ডাক শোনা গেলে, আবার কখনো বা একজন অনুভব করে যে সে একাই বকে চলেছে। আজ থেকে কোনো মৌখিক সারা শব্দের বদলে ভেসে আসছে মৃদু বা তীব্র নাসিকা গর্জনের শব্দ। এমনই এক রাতে এক বরিষ্ঠ দম্পতির এক হোটেলের শয়নকক্ষের মাঝের দরজা ভেদ করে আসা কিছু কথোপকথন নিয়ে আজকের এই শ্রুতি নাটকখানি রচিত, চিরশত্রু। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার তাগিদে অবশ্য নায়ক নায়িকার আসল নাম ও কথোপকথনের কিছু অংশ আজকের এই নাটক থেকে আপাতত সরিয়ে রাখা হলো। আর হ্যাঁ, পাশের ঘরের বাসিন্দা এই বান্দার
শ্রবণ যন্ত্রে তাদের কথোপকথন অনিচ্ছাকৃতভাবে নীরবে প্রবেশের অসহায় গুস্তাকি অবশ্য তারা মাফ করে দিয়েছেন, আপনারাও দেবেন বলে আশা করি। আসুন তবে শোনা যাক সেই বাক্যালাপের কিছু অংশ। মনোজ মাঝরাতে বাথরুম সেরে এসে বিছানায় উঠে এসে নিজের জায়গায় ফিরে শুতে গিয়ে মায়াকে ধাক্কা মেরেছে। বিরক্তির সুরে চাপা গলায় তাই তার স্বগুক্তি। উফ, রোজ রাতে এক অশান্তি হয়েছে। অ্যাক্রোবেটিক্সের কায়দায় হাতের উপর চাপ দিয়ে উঠে পোল ভোল্টের মতো করে শরীরটাকে ধনুকের মতন করে বেঁকিয়ে নিঃশব্দে নিজের বিছানায় ফিরে গিয়ে বাবু ছেলেটি হয়ে শুয়ে ঘুমিয়ে পড়া কি আর সহজসাধ্য কাজ রে বাপু? তার উপরে পাশ থেকে ভেসে আসা বাঘিনীর গর্জন সম প্রাণঘাতিকা ওই নাসিকা গর্জন তো সঙ্গে আছেই। ঘুমের তো আর সুইচ নেই যে টিপে দিলে ঘুম এসে যাবে। এখন আর কি, আমি অন্ধকারে শুয়ে শুয়ে প্রহর গুনি, আর তুমি নিশ্চিন্তে নিদ্রা দেবীর করে দোল খাও। মায়া ঘুম ভেঙে ঘুমের ভান করে শুয়ে থেকে অভিযোগের সুরে বলে উঠল, সারা রাতে কতবার যাও বলো তো? বুড়ো হয়েছ, এদিকে মিষ্টি খাবার তন্ত নেই। সুযোগ পেলেই গজা বোঁদে জিলিপি লুকিয়ে লুকিয়ে আনছো আর একা একা খাচ্ছ। তারপর রাতে চকলেট তো আছেই। এছাড়া প্রত্যেক দিন সন্ধ্যায় ডায়েট কোক দিয়ে 3 পেগ করে 3x ওল্ড বং গিলছ, সঙ্গে 2 মুঠো করে ডালমুট। ভুঁড়িটাকে তো বানিয়েছো যেন 6 মাসের পোয়াত। দুপুরে রোজ নিয়ম করে 2 ঘন্টা এসি চালিয়ে ভাত ঘুম দিলে রাতে আর ঘুম আসবে কি করে শুনি? আর আমার নাক ডাকা, কাল আমি আমার হাত ফোনে তোমার নাক ডাকা রেকর্ড করে সবাইকে পাঠাবো। মনে হবে যেন গাব দেওয়ার আগে ক্ষিপ্ত ষাঁড় গাভিনীকে মিলনেচ্ছায় ডাকছে। যাও এবার ওপাশ ফিরে গুরুবয়টি হয়ে ঘুমিয়ে পড়ো দেখি, অনেক রাত হয়েছে। কাল আবার ভোর না হতে হতেই শান্তির মা বাসন মাজতে এসে ঘন ঘন বেল দেবে। বললে শোনে না যে একেবারে বেল টিপে একটু অপেক্ষা করবে, ওর যেন তর্স হয় না বরং দশা। ওহো, ভুলেই গিয়েছিলাম, এটা তো হোটেল। কাল কাক ভরে আমাদের হোটেল ছাড়তে হবে না। মনোজ বেশ কিছুক্ষণ উস্কুস সহযোগে নীরবতা পালন করার পর, উফ, কি কুক্ষণে যে এই ললনার ছলনায় ভুলেছিলাম। একবার ভাবতে পেরেছিলাম যে আমাকে হাতের কাছে পেলেই এই নারী সারাক্ষণ ম্যারাথন বকে যাবে। আগে রাতে ঘুমিয়ে পড়তে পারলে অন্তত রক্ষে ছিল, এখন তাতেও রেহাই নেই। ঘুমের মধ্যেও সমানে বকে চলেছে, কিছুতেই মুখ বুজে থাকতে পারে না। তোমার পিতৃদেব কি ফুটবল খেলার রানিং কমেন্ট্রি করতেন? মায়া বেশ কিছুক্ষণ শান্ত হয়ে শুয়ে শুয়ে থেকে নীরবতা পালন করার পর, উফ, কি যে দেয়াল দিকে মুখ ফিরিয়ে পাশবালিশ জড়িয়ে ভিত্তিরি মেরে শুয়ে থাকো, এদিকে একবারও ফেরো না। ওই বিয়ের সময় তো বলনি যে পাশবালিশের সঙ্গে তোমার এত প্রেম, আমার বদলে ওটাকেই তো সারাক্ষণ জড়িয়ে ধরে শুয়ে আছো। মনোজ বেশ কিছুক্ষণ শান্ত হয়ে শুয়ে শুয়ে নীরবতা পালন করার পর, মায়া এবার আমি ঘুমোতে চাই। যা বলার আছে কাল সকালেই বলো, এখন একটু ঘুমোতে দাও তো। মনে হয় মায়া এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কারণ ঘরে এখন এসির কম্প্রেসার আর পাখা চলার শব্দ ছাড়া আর যেটা শোনা যাচ্ছে সেটা হলো মায়ার মৃদু নাসিকা গর্জনের শব্দ। মনোজেরও কোনো সাদা শব্দ পাওয়া যাচ্ছে না, মনে হয় সেও এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম এবার তাহলে দাম্পত্য কলহরূপী প্রেমালাপের থেকে আমারও বুঝি মুক্তি ঘটল। আমিও তাই পাশ ফিরে চোখ বুঝলাম। কিন্তু কথায় আছে না, কপালে না থাকলে ঘি, ঠকঠকালে পাবে কি। মিনিট 2 হয়েছে কিনা সন্দেহ, আবার শুনতে পেলাম মায়ার গলা। ঘুম ঝাড়ানো গলায় মায়া বলে উঠল, একা ঘুমোলে নাকি? আমি বলেছি না ঘুম না পেলে ঘাপটি মেরে ঘুমের ভান করে শুয়ে থাকবে না, উঠে বসবে, আমার সঙ্গে দুটো গাল গপ্প করবে। সারাদিনই তো নিজের কাজ নিয়ে আছো, আমার সঙ্গে বসে দুটো কথা বলবে তেমন অবকাশ কোথায় তোমার? সারাক্ষণই তো টাকা কামানো আর টাকা জমানোর কথাই কায়বন বাক্যে ভেবে চলেছ। তারপরে কে একটাই ঘোষাল ছোড়া জুটেছে না, সারাদিন খালি ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড আর ফিক্সড ডিপোজিটের ফর্ম নিয়ে পেছনে ঘুরঘুর 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 করছে। আরে কে নেবে তোমার এত টাকা? আমি তো ছুঁয়েও দেখবো না। গলা নামিয়ে বলল, এই শোনো না গো, এই ভাবছিলাম কি, আমি না আমার বাকি জীবনটা এই সারদা মিশনে সন্ন্যাসিনী হয়ে কাটিয়ে দেবো। কাল একটু খোঁজ খবর করো না গো, কত টাকা লাগবে?
আমি নয় বাপের বাড়িতে দাদার সঙ্গে কথা বলবো, আমার পাওনা টাকাগুলো যদি ওরা আমাকে দিয়ে দেয় তাহলে আমাকে আর ছেলে মেয়ের কাছে হাত পাততে হবে না, কি বলো? তবে তোমার টাকা আমি চাই না। সারা জীবন যা জ্বালাতনটাই না করেছো বাবা, আজ এই খাবো কাল ওই খাবো, সারাদিন শুধু খাবো 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 খাবো, যেন রাক্ষস কুলে জন্ম। এইবার দেখতে চাই কে তোমায় মুখে মুখে গিলতে দেয়। আমি মিশনে চলে গেলে বুঝবে কত ধানে কত চাল। আচ্ছা তুমি কি বলো তো, সেই কবে থেকে আমার কই মাছের তেল ঝোল খেতে ইচ্ছে করছে, এতবার বলছি তাও যেন শুনেও শুনছো না। তুমি কি বলতে চাও বাজারে কই মাছ আসছে না? না তা নয়, এটা যে আমি বলেছি। এই যদি সামনের ফ্ল্যাটের অনামিকা বা পাশের বাড়ির অভিষিক্তা বলতো তাহলে আর দেখতে হতো না, বাড়ি ঢোকার আগেই জ্যান্ত মাছের প্যাকেট পাচার হয়ে যেত ওই ফ্ল্যাটে বা বাড়িতে। সত্যি মাগো মা, গায়ের রং ফর্সা হওয়ার কত সুবিধে, একবার দাদা বলে ডাকলেই হলো, ব্যাস অমনি গলে গেল। তোমার এই রকম চরিত্র জানলে কে তোমাকে বিয়ে করত? আমার অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল জানো, তোমার মতন মার্চেন্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নয়, বুঝলে, পুলিশের এক বড় অফিসার। শুধু মা মেয়েকে বসলো তাই, বললো পুলিশ মানেই কবে আছে কবে নেই কোনো ঠিক নেই। তাছাড়া সারাদিন ধরে ঠ্যাঙাবার মতন চোর ছাঁচর না জুটলে বাড়ি ফিরে পুলিশ নাকি বউ ঠ্যাঙায়। বাবা অনেক বলে কয়ে কিছুতেই মাকে রাজি করাতে পারল না। আমি জানি সে এখন রিটায়ার করে সিএম এর সুপারিশে কিসের যেন একটা কমিশনার হয়েছে। তোমার মতন ভন্ট হয়ে বাড়িতে বসে নেই, বুঝলে। কি হলো, কত সাড়া দিচ্ছ না কেন? কত যে ঘুমোচ্ছ তা সে আমি জানি। এদিকে ফেরো দেখি। রাগ হয়েছে বাবু। আরে বাবা, সত্যি কথা শুনলে কার না রাগ হয় বলো, খালি সত্যি কথা বলতে গেলে রাগ হয় না, কি বলো? আবার বেশ কিছুক্ষণ চুপচাপ, তারপর ঘরের আলো জ্বলে উঠল। মায়া, এই যাও তো, ভিটকির মেরে পড়ে থেকো না, ব্যাগে বিস্কুট আছে বার করো, খিদে পেয়ে গেছে। ঘরে আলো জ্বালার আর খুটখাট আওয়াজ শুনে বোঝা গেল যে নিঃশব্দে বিস্কুট খাওয়ার প্রস্তুতি চলেছে। মনোজ বলে উঠল, সন্ধেবেলায় খেতে বসে হঠাৎ করে কার বুদ্ধিতে যে একখানা করে রুটি খাওয়া ধরেছ কে জানে। আগে তো দিব্যি দুটো করে রুটি খেতে রাতে, এখন আবার এই বয়সে ফিগার কমিয়ে কার মন ভোলাতে চাইছো? পারবে তো এই অ্যানিমিয়া, লো ব্লাড প্রেশার, মাথা ঘুরলে তাকে সামলাতে? না হলে এখন থেকে বিস্কুটের যার মাথায় বালিশ করে নিয়ে ঘুমোতে আসবে, মানে লেট নাইট বিস্কিট পাঞ্চিং আর কি। মায়া, তা কি করি বলো, সারা জীবন তো গেলনের চিন্তাতেই কেটে গেল, শুধু মিলিয়ে মিলিয়ে কবে কখন কি খাবে। এই লাউ শাক এলেই পোস্তর ঠোঙা, লাউ এলেই কুচো বড়ি, কচুরলতির সঙ্গে ইলিশের মুড়ো, মোচা আনলে কুচো চিংড়ি, লোটে মাছে রসুন শাক, চালতা এলে চুনো মাছ, তপসে এলে বেসনের ঠোঙা, ভেটকি এলে আলু ফুলকপি, কিমা এলে ঘুগনির মটর, আরো কত কি। বাপের বাড়িতেও আর এসব রান্না শিখে আসিনি, সেখানে তো রোজ দিনে ভাত ডাল মাছের ঝোল আর রাতে রুটি আলুর দম খেয়ে দিন কাটে। যা শিখেছি সব এখানেই শিখেছি, মানে তোমার মায়ের কাছে এসে। মনোজ, অতীব সাধু প্রস্তাব। এরপর থেকে তাহলে আর বাজার যাব না, মুদিখানা থেকে আলু পেঁয়াজ কিনে আনবে। চালাও দেখি তোমার বাপের বাড়ির মেনু, দেখি কতদিনে তুমি তন্নি তরুণী হয়ে ওই 36-26-36 পুনরায় ফিরে যেতে পারো। তবে প্রস্তুত থেকো, তোমার অনেক ব্লাউজ কিন্তু শিগগিরই বাতিল হবে। যেমন থাকে থাকে জমে থাকা তোমার নতুন শাড়িগুলো কালের আবর্তে বাতিল হয়েছে। তুমি তো এখন ম্যাক্সি ছাড়ার কিছু করো না, পারলে ওই নতুন শাড়িগুলোকে কাটিয়ে নিয়ে দিব্যি নতুন ম্যাক্সি বানিয়ে নিতে পারো। সেগুলো পরে তুমি দিব্যি বাইরে বেড়াতে যেতে পারো। পোশাক পরিকল্পনায় বেশ একটা অভিনবত্ব আসবে, নতুন ফ্যাশন স্টেটমেন্ট হবে, তাই না? যে একটু আগেই কই মাছ খেতে চাইছিল, দেখি সে কতদিন আলুর দম খেয়ে থাকতে পারে। মায়া, হ্যাঁ, তোমার মতন একমনি কৈলাসের সঙ্গে তন্নি তরুণী হয়ে বাইরে বেরোলে লোকে কি বলবে শুনি? বলবে বৃদ্ধস্ব তরুণী ভার্যা। ভালো লাগবে তো শুনতে। তার থেকে যেমন চলছে তাই চলুক, এবার ঘুমিয়ে পড়ো। সত্যি তোমার চোখে যেন ঘুম নেই। এরপর আবার চারিপাশ বেশ কিছুক্ষণ নিস্তব্ধ। এরপরে আবার শোনা গেল মায়ের গলা, কি গো, তুমি কি সত্যি সত্যি ঘুমিয়ে পড়লে নাকি? এই শোনো না গো, শুনছো?
জানো তো, ওই পাশের ফ্ল্যাটের রাহাবাবুর বিধবা স্ত্রী কাজল এখন পাড়াতুতো এক ষাটোর্ধ্ব দেওরের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছে। কদিন ধরেই দেখছি সেই লোকটা ঘন ঘন ওদের ওই ফ্ল্যাটে যাতায়াত শুরু করেছে। কাল আবার দেখলাম সেই রোমিও জুলিয়েটকে সিলভার কালারের একটা নতুন বুলেট বাইকের পেছনে বসিয়ে ডুমডুম করতে করতে কোথায় যেন গেল। কাজলের পরনে 60-এর দশকের বলিউডের হিরোইনদের স্টাইলে পরা টাইট সালোয়ার কামিজ, সাদা নেটের ওড়নাটা আবার কায়দা করে গলায় এক পাঁচে জড়ানো, পায়ে হাই হিল স্টিলোটো, দুদিকে পা ঝুলিয়ে বুড়ো দেওরের কোমরটা সাদরে জড়িয়ে ধরে বসে, সামনের পিঠে পেছনের শরীরটা সম্পূর্ণ সমর্পিতা। আহা, সে কি এক স্বর্গীয় নান্দনিক দৃশ্য! প্রেম কি মহান বলো, সে কি আর কোনো বয়সের বাধা মানে? মনোজ, তুমি বারান্দায় দাঁড়িয়ে তো ওই এই পথ যদি না শেষ হয় গানটা গলা ছেড়ে গাইতে পারতে তো। মায়ারানী, এই ভূমিকায় আমাকে পাশের বাড়ির বিধবা বৌদির সঙ্গে দেখলেও কি তোমার প্রাণে এতটাই রসাত্মক পুলক জাগতো ডার্লিং, নাকি শুধু ওদেরকে দেখেই তোমার হিংসে হচ্ছিল? মায়া, না গো, ওই বেহায়া মায়ের ধিঙ্গি মেয়ে দুটোকে দেখলে তুমি কি বলবে? বামুন মানে বামনি গেল ঘর, তোর লাঙল তুলে ধর। মা বাড়ি থেকে বেরোলেই তো দেখি মেয়েরা বাড়ি থেকে বসে ডেকে এনে নানা বয়সের হুলো ঢোকায় বাড়িতে। তারপর যে কত রকমের শব্দ ভেতর থেকে ভেসে আসে তা তুমি জানো না। ম্যাগো মা, মনে হয় ভেতরে যেন হারামখানা চলছে। মাগো মা, কি দিন পড়লো গো মা। মনোজ, দেখো, তুমি যে টিকিট না কেটে বাড়িতে বসে ফ্রিতে স্ক্যান্ডাল এপিসোড দেখতে পাচ্ছ, তাতে মন্দ কি? এটা তো অনেকটা ওই নেটফ্লিক্সের অ্যাডাল্ট এপিসোডের মতন। যত আগে যাবে, লেবু কচলাবে, ততই রস চুইয়ে চুইয়ে পড়বে। তাছাড়া মিশনে গেলে কি আর এইসব মুভি দেখার সুযোগ ঘটবে? তার থেকে বরং চলো আমরা বাড়ি ফিরে গিয়ে দুজনে দুটো আলাদা ঘরে শোবার ব্যবস্থা করি। তার মানে শান্তিপূর্ণ সহাবস্থান আর কি। যে যার মতো স্বাধীনভাবে আনন্দে ফুর্তিতে বাঁচবে, সময় হলে ড্যাংড্যাঙিয়ে ইহলোক ছেড়ে কেটে পড়বে। বিনিদ্র নিশিযাপনও করতে হবে না, আর এত কলহ বা কোলাহলেরও কোনো প্রয়োজন পড়বে না। মায়া, মনে হচ্ছে তোমার মতো কাজ করলেই ভালো হবে গো। তোমার কথাটাই ঠিক। নচেত আমাদের এই দ্বন্দ্বের আর কোনো আশু সমাধান দেখা যাবে না, আর রাতে ভালো ঘুমও হবে না। চলো এবার ঘুমিয়ে পড়ি। এরপর তাদের কথোপকথন আরো কিছুটা এগিয়েছিল কিনা তা সঠিক বলতে পারবো না, কারণ নিজের অজান্তে আমি নিজেই যে কখন ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারলাম যে সেই বরিষ্ঠ দম্পতি আমি ঘুম থেকে ওঠার আগে অনেক সকালে হোটেল ছেড়ে চলে গেছে, কারণ পাশের ঘরটা খালি। আজ তবে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন, আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। আজ তবে বিদায় নিলাম। কোন এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে নিশা গল্প চ্যানেলটিতে। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন। এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন, আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে mamaconsultants@gmail.com ইমেল করতে পারেন।